প্রেজেন্টেশন স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো আজকে আমরা সেগমেন্ট 4 শুরু করব, অর্থাৎ ফাইনাল সিলেবাসটা আজকে আমরা শুরু করব। আমরা মিড টার্মে সেগমেন্ট 1 থেকে সেগমেন্ট 3 দেখেছি, আর ফাইনাল হচ্ছে সেগমেন্ট 4 থেকে সেগমেন্ট 8 পর্যন্ত। তো এটার নাম হচ্ছে জেড ট্রান্সফর্ম অথবা জি ট্রান্সফর্ম। তোমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়তো পড়ে এসেছো। সেই ল্যাপ্লাসটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য, আর ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য তার ইকুইভ্যালেন্ট ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে জেড ট্রান্সফর্ম। আর জেড ট্রান্সফর্মের যে টপিকগুলো আমি পড়াবো সবগুলাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং 4th এডিশন জন জি প্রগিসের বই থেকে। আজকের লেকচারে আমরা মূলত জেড ট্রান্সফর্মের সিগনিফিকেন্সটা জানার চেষ্টা করব। জেড ট্রান্সফর্মের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা আমরা ভালোভাবে বুঝবো, এটা সিগনিফিকেন্স জানবো, এবং এটার সাথে রিলেটেড কিছু টার্মের সাথে আমরা পরিচিত হব। এটা হচ্ছে আমাদের জেড ট্রান্সফর্মের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। xz equals summation of n equals minus infinity থেকে infinity xn z to the power minus n। এখানে xn টা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, এই xn-টা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। তো ডিসক্রিট টাইম সিগন্যালের সাথে এই xn এর সাথে z টু দি পাওয়ার মাইনাস n এটা মাল্টিপ্লাই করার পর যে নতুন সিগন্যালটা পাওয়া যাবে, সেই সিগন্যালের প্রত্যেকটা স্যাম্পলকে আবার সামেশন করা হচ্ছে। সামেশন করার পর যেটা পাচ্ছি সেটাই হচ্ছে xz, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের জেড ট্রান্সফর্ম। কোনো সিগন্যালকে যদি আমরা জেড ট্রান্সফর্ম বের করতে চাই, অথবা কোনো সিস্টেমে যদি জেড ট্রান্সফর্ম বের করতে চাই, সেক্ষেত্রে এই ইকুয়েশনের মাধ্যমেই করতে হবে। তো এখানে যে জেড টু দি পাওয়ার মাইনাস এন লেখা হয়েছে সেটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে জেড টু দি পাওয়ার মাইনাস এনটা আসলে কি, কেন আমরা এক্স এন এর সাথে জেড টু দি পাওয়ার মাইনাস এন মাল্টিপ্লাই করবো। এক্স এন ডিসক্রিট টাইম সিগন্যাল, এটা অবশ্যই আমরা জানি। তো এই এক্স এন এর সাথে কেন জেড টু দি পাওয়ার মাইনাস এন মাল্টিপ্লাই করা হবে? আর এখানে যে জেডটা আছে, জেডটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবলকে তো আমরা চিনি। কমপ্লেক্স ভেরিয়েবলকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, জেড ইকুয়ালস এ প্লাস আই বি, এভাবে এক্সপ্রেস করি না আমরা। আর কমপ্লেক্স ভেরিয়েবলকে যদি আমরা পোলার ফরম্যাটে এক্সপ্রেস করি, সেটা হচ্ছে জেড ইকুয়ালস আর ই টু দি পাওয়ার জে ওমেগা, এইভাবে আর ই টু দি পাওয়ার জে ওমেগা। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি না। যেখানে আর হচ্ছে, এখানে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটার আর্গুমেন্ট হচ্ছে আর, আর ওটার মডুলাস হচ্ছে ওমেগা, যেটা আমরা এইভাবে বের করি, আর ইকুয়ালস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আর্গুমেন্ট ওমেগা ইকুয়ালস হচ্ছে টেন ইনভার্স 1 বি বাই এ, এভাবে বের করা হয়। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছো। এখন এই যে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা জানি, এখন কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমরা এইভাবে পোলার ফরম্যাটে লিখি, আর ই টু দি পাওয়ার জে ওমেগা এটা টু দি পাওয়ার মাইনাস এন। এখানে ই টু দি পাওয়ার জে ওমেগা যেটা আছে, এটা হচ্ছে মূলত, এটাকে আমরা বলি কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার জে ওমেগা। হ্যাঁ, এটা সিগন্যাল প্রসেসিং এ এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে গেলে আমরা ই টু দি পাওয়ার জে ওমেগা এই টার্মটা ইউজ করি। এটার নাম কি বললাম? কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল। এটা মূলত অসিলেশন রিপ্রেজেন্ট করার জন্য অথবা রোটেশন রিপ্রেজেন্ট করার জন্য এই টার্মটা ব্যবহার করা হয়। এটাকে যদি আমরা ইমাজিনারি রিয়েল এবং ইমাজিনারি প্লট যেটা আছে, মানে এক্স অ্যাক্সিস দিকে হচ্ছে রিয়েল আর ওয়াই অ্যাক্সিস দিকে হচ্ছে ইমাজিনারি, এই ধরনের একটা কমপ্লেক্স প্লেনে যদি আমরা এটাকে প্লট করি, আমরা ওমেগার বিভিন্ন ভ্যালুর জন্য আমরা আসলে বিভিন্ন রোটেশন পাবো। এখানে এই যে এই পয়েন্টের রেসপেক্টে রোটেশন, ওমেগার ভ্যালু যদি ধরো 45 ডিগ্রি হয়, এটা এখানে আসবে। ওমেগার ভ্যালু 90 ডিগ্রি হলে এখানে এভাবে। তো ওমেগার ভ্যালু যত বাড়তে থাকবে, এটা জাস্ট এভাবে রোটেট করবে।
এই ফাংশনটা হচ্ছে সেটাই, রোটেশন মিন করে। এখন এখানে যেটা আমরা পাচ্ছি আর ই টু দি পাওয়ার জে ওমেগা টু দি পাওয়ার মাইনাস এন, এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, আর টু দি পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, এভাবে লিখতে পারি। যে সেটা আমি এখানে লিখেছি যে টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়ালস হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। এখানে আর টু দি পাওয়ার মাইনাস এনটা কি বলতো? আর টু দি পাওয়ার মাইনাস এন এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আর টু দি পাওয়ার মাইনাস এন আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা এন। আর এটাকে আমরা বলতে পারি অয়েলার এক্সপ্রেশন অথবা অয়েলার নাম্বার। এটাকে আবার এভাবে লেখা যায়, কোসাইন সাইনের এক্সপ্রেশন হিসেবে লেখা যায় কজ ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন, এভাবে লেখা যায়। আর তার সাথে আর টু দি পাওয়ার মাইনাস এনটা মাল্টিপ্লাই হচ্ছে। এখন আর টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন, এই ধরনের সিগন্যালের সাথে তোমাদের পরিচয় আছে কিনা? এ টু দি পাওয়ার এন, জি স্যার আছে। এটা কোন ধরনের সিগন্যাল? এক্সপোনেনশিয়াল সিগন্যাল স্যার। এক্সপোনেনশিয়াল। তো আর টু দি পাওয়ার এন, এটা কোন ধরনের সিগন্যাল হবে? এটাও এক্সপোনেনশিয়াল হবে স্যার। সেটা ডিপেন্ড করবে আর এর ভ্যালুর উপরে, আর কোন ধরনের। আর যদি রিয়েল হয় তাহলে আমরা তো রিয়েল এক্সপোনেনশিয়াল সিগন্যাল বলতে পারি। এখানে আর এর ভ্যালু অবশ্যই রিয়েল হবে, কারণ আর হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের মডিউলাস, আর ইকুয়ালস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো সেই ক্ষেত্রে আর টু দি পাওয়ার এন এক্সপোনেনশিয়াল সিগন্যাল, আর টু দি পাওয়ার মাইনাস এন সেটা কি হবে? এক্সপোনেনশিয়ালি ডিকেইং সিগন্যাল হবে। না, ডিকেইং সেটা আমরা বলতে পারবো না আগেই, সেটা আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। তবে এটা রিভার্স এটার, আর টু দি পাওয়ার এন যদি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং হয়, আর টু দি পাওয়ার মাইনাস এন এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। মানে আমরা আগে যেরকম বলতাম আর এর ভ্যালু 1 থেকে বড় হলে এটা হবে এক্সপোনেনশিয়ালি রাইজিং আর টু দি পাওয়ার এন, আর এর ভ্যালু 1 থেকে ছোট হলে এক্সপোনেনশিয়ালি ডিকেইং। আর এখানে উল্টে যাবে, আর এর ভ্যালু 1 থেকে ছোট হলে এটা হবে এক্সপোনেনশিয়ালি রাইজিং, আর এর ভ্যালু 1 থেকে বড় হলে এটা হয়ে যাবে এক্সপোনেনশিয়ালি ডিকেইং। বুঝছো কি না ব্যাপারটা? জি স্যার। এখন এই যে আর টু দি পাওয়ার মাইনাস এন এর সাথে এখানে এই যে cos সাইন যেটা আছে, এটাকে টোটালি আমরা একটা অসিলেশন বলতে পারি। আমি আগেই বলেছি এই যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, এটা মানে হচ্ছে রোটেশন। তো এখানে ওমেগা এন এগুলার কারণে ওমেগার ভ্যালু যদি আমরা চেঞ্জ করে দিই, ওমেগার ভ্যালু চেঞ্জ করে আমরা এখানে যেই রোটেশনের যেই ফ্রিকোয়েন্সি অথবা অসিলেশনের যে ফ্রিকোয়েন্সি সেটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে? তো এখন এখানে একটা অসিলেশনের সাথে আর টু দি পাওয়ার মাইনাস এন একটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল এখানে মাল্টিপ্লাই হচ্ছে। সেই ক্ষেত্রে যে টু দি পাওয়ার মাইনাস এনটা কি বুঝাই সেটা আমরা বলতে পারবো কিনা? পরবর্তী স্লাইডে এটা নিয়ে আমরা গ্রাফিক্যালি দেখবো আসলে যে টু দি পাওয়ার মাইনাস এনটা কি মিন করে। এখানে দেখো আমরা যে টু দি পাওয়ার মাইনাস এন এর যে এক্সপ্রেশনটা, সেখানে আমি এখানে আবার লিখছি আর টু দি পাওয়ার মাইনাস এন কজ ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন। তো এই দুইটা টার্ম এখানে কজ আর সাইন আছে, আর কজ আর সাইন দুইটা টার্ম ইউজ করা হয়েছে এখানে। আমরা যদি শুধুমাত্র রিয়েল পার্টটা চিন্তা করি, এখানে সাইনেরটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর কজেরটা হচ্ছে এখানে রিয়েল। রিয়েল পার্টটা যদি আমরা চিন্তা করি শুধু, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে কজ ফাংশনের সাথে এখানে আর টু দি পাওয়ার মাইনাস এনটা মাল্টিপ্লাই হচ্ছে। এখন আর টু দি পাওয়ার মাইনাস এন এটা আমরা জানি এক্সপোনেনশিয়াল সিগন্যাল, আর টু দি পাওয়ার মাইনাস এনটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এখন আর এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, এটা কোন ধরনের এক্সপোনেনশিয়াল সিগন্যাল হবে? আর এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, এটা হবে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং সিগন্যাল। তোমাদের রেসপন্সটা একটু কম মনে হচ্ছে। জি স্যার, এটা এক্সপোনেনশিয়ালি যদি 1 থেকে ছোট হয়। হ্যাঁ, 1 থেকে ছোট হয়। আর টু দি পাওয়ার মাইনাস এন, আর টু দি পাওয়ার এন অথবা এ টু দি পাওয়ার এন, হ্যাঁ, এটাকে আমরা বলছিলাম যে এটা এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং হবে যদি আর গ্রেটার দেন 1 হয়। 1 হয়, আর এক্সপোনেনশিয়ালি ডিকেইং হবে যদি আর লেস দেন 1 হয়। তো এখানে যেহেতু ব্যাপারটা উল্টা, আর টু দি পাওয়ার মাইনাস এন আছে, তাহলে আর এর ভ্যালু 1 থেকে ছোট হলে এটা হবে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং। আর এটা হচ্ছে যে কজ ওমেগা এন, কজ ওমেগা এন। এখানে ওমেগার উপর ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি কত হবে সেটা নির্ধারিত হবে। ওমেগার ভ্যালু যদি তুমি বাড়াই দাও, এখানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ওমেগার ভ্যালু যদি কমাই দাও, ফ্রিকোয়েন্সি কমে যাবে।
এখন এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তখন কি হবে? এক্সপোনেনশিয়াল আর কস দুইটাকে মাল্টিপ্লাই করলে কি হবে? এখানে সেটাই তো মাল্টিপ্লাই হচ্ছে, যে জেড টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল, আর একটা হচ্ছে অসিলেশন। এই দুইটা মাল্টিপ্লিকেশন, এই দুইটার মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লাই করলে কি হবে? অবশ্যই এটার যেহেতু এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং, প্রথম দিকে এটার ভ্যালু খুব ছোট, সেই ক্ষেত্রে এই যে অ্যামপ্লিটিউড এটার ভ্যালু প্রথমে অনেক ছোট হয়ে যাবে, যে প্রথমে অনেক ছোট তারপরে এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং, অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলবো এক্সপোনেনশিয়ালি গ্রোয়িং অসিলেশন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এরপরে দেখো আর এর ভ্যালুটা 1 থেকে যদি বড় হয়, 1 থেকে বড় হলে আর টু দি পাওয়ার মাইনাস এন হবে এক্সপোনেনশিয়ালি ডিকেইং সিগন্যাল। তার সাথে এই যে কজ ওমেগা টি, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা কি দাঁড়াবে? এক্সপোনেনশিয়ালি ডিকেইং অসিলেশন। ডিকেইং। ডিকেইং। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর এর ভ্যালু যদি 1 হয়, আর টু দি পাওয়ার মাইনাস এন কি লাইন হবে? হবে, এটা কনস্ট্যান্ট হবে, 1 হবে সবসময়। কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টের সাথে যদি আবার কজ ওমেগা টি মাল্টিপ্লাই করা হয়, কি হবে? যা ছিল তাই থাকবে। জি স্যার। এইটাকে আমরা বলবো কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন। কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন। এই ক্ষেত্রে আমরা জেড টু দি পাওয়ার মাইনাস এন এর যে বিষয়টা আমরা বুঝলাম, এটাকে আমরা এটার ক্ষেত্রে আমরা 3 ধরনের কেস আমরা পাচ্ছি, অর্থাৎ 3 ধরনের সিগন্যাল এটা থেকে আসতে পারে। সেটা ডিপেন্ড করবে জেড এর ভ্যালুর উপরে, অথবা আমরা আরো স্পেসিফিক ভাবে বলতে পারি যে জেড এর যে মডুলাস, জেড এর যে ম্যাগনিটিউড সেটার উপরে, আর এর উপরে। আর এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, জেড টু দি পাওয়ার মাইনাস এন কি হবে? এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন হবে। আর এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, জেড টু দি পাওয়ার মাইনাস এন কি হবে? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং হবে। ইনক্রিজিং অসিলেশন। আর এর ভ্যালু যদি 1 হয়, জেড টু দি পাওয়ার মাইনাস হবে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড অসিলেশন। ঠিক আছে? জি স্যার। তো আশা করি তোমরা জেড টু দি পাওয়ার মাইনাস এন কে চিনতে পেরেছো। জেড টু দি পাওয়ার মাইনাস এন এর কথা যদি এখন জিজ্ঞেস করি, অবশ্যই তোমার মাথায় এটা ভেসে আসা উচিত যে এটা হচ্ছে একটা অসিলেটিং কম্পোনেন্ট। এটার অসিলেশনটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে হতে পারে, এক্সপোনেনশিয়ালি ডিকেইং হতে পারে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং ও হতে পারে। আবার এই অসিলেশনের যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করতে পারি, অসিলেশন ফ্রিকোয়েন্সি, মানে জেড টু দি পাওয়ার মাইনাস এন এর যে অসিলেশনটা, সেটার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করবে কার উপরে? ওমেগার উপরে না? ওমেগার উপরে। আর ওমেগাটা কি? এটার আর্গুমেন্ট অথবা অ্যাঙ্গেল, মানে কমপ্লেক্স নাম্বারের যে অ্যাঙ্গেলটা, টেন ইনভার্স বি বাই এ। তো এই ভ্যালুটাকে যদি আমরা এমন কোনো জেড চুজ করি যে ওমেগা বড়, সেক্ষেত্রে অসিলেশন বেশি হবে। আবার যদি এমন ভ্যালু চুজ করি যে ওমেগার ভ্যালুটা ছোট, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হবে? কম হবে। তাহলে আমরা এখানে এই যে ওমেগা প্যারামিটার দিয়ে এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিতে পারি। আর আর প্যারামিটার যেটা আছে, আর মডুলাস অথবা ম্যাগনিটিউড যেটা আছে, সেটা দিয়ে আমরা কি চেঞ্জ করতে পারি? এটা কোন ধরনের হবে? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে নাকি কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড হবে? জি স্যার। তো শর্টলি আমরা বলতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস এন রিপ্রেজেন্ট এ সেট অফ অসিলেটিং কম্পোনেন্টস অফ কনস্ট্যান্ট অর ইনক্রিজিং অর ডিক্রিজিং অ্যামপ্লিটিউড বেসড অন দ্য ভ্যালু অফ জেড। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন জেড টু দি পাওয়ার মাইনাস এন এর যে ক্যারেক্টারিস্টিক, এটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য আমরা এই ধরনের একটা গ্রাফ ড্র করতে পারি। গ্রাফিক্যালি মানে জেড টু দি পাওয়ার মাইনাস এন, এখানে জেড এর তো ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ঠিক না? জেড এর ভ্যালু জি স্যার। যে কোনো কিছু হতে পারে, ইনফাইনাইট সংখ্যক ওয়ে আছে তুমি জেড এর ভ্যালু নেওয়ার, আছে কি না? আমরা যদি জি স্যার। এটাকে জেড প্লেন বলি, জেড প্লেন কি জানো? জেড প্লেন মানে হচ্ছে ওই যে জেড এক্স অ্যাক্সিস এর দিকে হচ্ছে জেড এর রিয়েল পার্ট, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে জেড এর কি পার্ট? ইমাজিনারি পার্ট। যেমন জেড ইকুয়াল যদি আমি বলি এটা হচ্ছে 1 প্লাস 2i, এটা যদি বলি তাহলে এদিকে হচ্ছে রিয়েল অ্যাক্সিস এর দিকে হচ্ছে 1 আর ইমাজিনারির দিকে হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে পয়েন্ট, এটাই হচ্ছে জেড ইকুয়ালস 1 প্লাস 2i, ঠিক না? এখন এই জেড প্লেন থেকে আমরা যে কোনো জেড নিতে পারি, এখানে ইনফাইনাইট সংখ্যক ওয়ে আছে জেড এর ভ্যালু নেওয়ার।
তো এইটার ক্ষেত্রে জেড টু দি পাওয়ার মাইনাস এন এর যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু আমরা ফিক্সড করে দিতে পারি, কারণ জেড টু দি পাওয়ার মাইনাস এন এর ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে কিসের উপরে? জেড এর যে ম্যাগনিটিউড আর আর এর উপরে ডিপেন্ড করে। আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়া শেষে যাব। তো আর এর উপরে ডিপেন্ড করবে না? আর আর এর উপরে আমরা একটু আগেই দেখলাম আর এর ভ্যালু যদি 1 হয়, আর এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, আর এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, ব্যাপারটা এরকম না? জি স্যার, এরকম। জি ঠিক স্যার। আছে। তাহলে আর এর ভ্যালু 1, তো 1 আর এর ভ্যালু 1 কোথায় কোথায় হবে? আর এর ভ্যালু 1 কোথায় আছে? আর এর ভ্যালু 1 কোথায় আছে সেটার জন্য আমরা এখানে একটা এই ধরনের একটা যদি সার্কেল ড্র করি, যেখানে আর বলতে বোঝাচ্ছে যে ইয়া থেকে এটা ডিসটেন্স আর কি, অরিজিন থেকে এটা ডিসটেন্স 1 হইতে হবে। তো 1 হইতে হওয়া মানে হচ্ছে একটা আসলে আমরা একটা সার্কেল ড্র করতে পারি। এই সার্কেলের উপরের প্রত্যেকটা পয়েন্টে আর এর ভ্যালু কত হবে? 1 হবে। 1 হবে। আর সার্কেলের বাইরে আর এর ভ্যালু হচ্ছে 1 থেকে বড়, সার্কেলের ভিতরে 1 থেকে ছোট। তো এই জন্য এখানে যে ডায়াগ্রামটা ড্র করা হয়েছে এটা মূলত একটা কমপ্লেক্স প্লেন, আর কমপ্লেক্স প্লেনে আমরা কি করেছি? একটা ইউনিট সার্কেল ড্র করেছি। আর এখন এটার নাম হচ্ছে আরগান ডায়াগ্রাম। আরগান ডায়াগ্রামে ইউনিট সার্কেল কেন ড্র করা হয়েছে সেটা আমরা অলরেডি বুঝে ফেললাম, যে যেহেতু আর টু দি জে টু দি পাওয়ার মাইনাস এর যে ক্যারেক্টারিস্টিক সেটা ডিপেন্ড করে আর এর উপরে, আর আর এর এখানে থ্রেশহোল্ড ভ্যালু কত? 1। মানে আর এর ভ্যালু 1 হলে একরকম, 1 থেকে বড় হলে একরকম, 1 থেকে ছোট হলে একরকম। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইউনিট সার্কেল ড্র করে নিলাম। এখন আর এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় আমরা বলতে পারি, ধরো এখানে একটা যদি জেড থাকে, এখানে যদি একটা জেড থাকে, অথবা এই জায়গায় যদি একটা জেড থাকে, এই জায়গায় যদি আমরা একটা জেড নিই, এই সব ক্ষেত্রে আর এর ভ্যালু কত হবে? কত হবে বলো তো? স্যার 1 থেকে বেশি হবে। 1 থেকে 1 বড় থেকে হবে। বেশি স্যার। অবশ্যই 1 থেকে বেশি হবে। হ্যাঁ, অবশ্যই 1 থেকে বেশি হবে। তো আর এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় আমরা কি জানি? জেড টু দি পাওয়ার মাইনাস এন কি হবে? এক্সপোনেনশিয়ালি ডিকেইং। এক্সপোনেনশিয়ালি ডিকেইং। তার মানে আমরা বলতে পারি যে ইউনিট সার্কেলের বাইরে যদি কোনো পয়েন্ট নেওয়া হয়, ইউনিট সার্কেলের বাইরে থেকে যদি কোনো জেড নেওয়া হয়, সেই জেড এর জন্য জেড টু দি পাওয়ার মাইনাস হবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন। এই যে এখানে এটা লেখা হয়েছে, ইফ জেড লাইজ আউটসাইড অফ ইউনিট সার্কেল বাট নট ইন রিয়েল অ্যাক্সিস। অবশ্যই রিয়েল অ্যাক্সিস কে বাদ দেওয়া হয়েছে এখানে। রিয়েল অ্যাক্সিস এর উপরে থাকলে তো সেটা আর কমপ্লেক্স নাম্বার হবে না। কোনো একটা পয়েন্ট যদি এখানে থাকে এটা কি কমপ্লেক্স নাম্বার হবে? এখানে যদি পয়েন্ট থাকে সেটা কি কমপ্লেক্স হবে? না স্যার। মানে ইমাজিনারি পার্ট নাই রিয়েলের উপরে, মানে কি ইমাজিনারি পার্ট নাই? ইমাজিনারি পার্ট না থাকলে তো সেটা আর ওই অসিলেশন হবে না। তো সেটা বাদ দিয়ে আমরা যদি রিয়েল অ্যাক্সিসটাকে বাদ দিই, রিয়েল অ্যাক্সিসের বাদ দিয়ে ইউনিট সার্কেলের বাইরে যতগুলা জেড আছে সবগুলোর জন্য এটা হবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং অসিলেশন। আর জেড যদি ইউনিট সার্কেলের ভিতরে থাকে বাট অন দা রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব। রিয়েল অ্যাক্সিস ছাড়া যদি ইউনিট সার্কেলের ভিতরে থাকে তখন কি হবে? এটা ধরো এখানে কোনো পয়েন্ট, এখানে কোনো পয়েন্ট, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং স্যার। হ্যাঁ, সেখানে আর এর ভ্যালু হচ্ছে 1 থেকে ছোট, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস হবে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং অসিলেশন। আর যদি রিয়েল অ্যাক্সিসের উপরে থাকে, ধরো এখানে থাকলো, এখানে থাকলো, এখানে থাকলো, এখানে থাকলো, রিয়েল অ্যাক্সিসের উপরে যদি থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জেড এর আসলে কোনো কমপ্লেক্স পার্ট নাই। এ প্লাস আই বি যদি হয় এই কমপ্লেক্স পার্টটা বাদ, সেক্ষেত্রে জেড টু দি পাওয়ার মাইনাস এন হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন। তো এ টু দি পাওয়ার মাইনাস এন কোন ধরনের সিগন্যাল? এক্সপোনেনশিয়াল সিগন্যাল। তখন ওখানে আর অসিলেশন থাকবে না, সিম্পলি এক্সপোনেনশিয়াল যদি রিয়েল অ্যাক্সিসের উপরে হয়। আবার এক্সপোনেনশিয়ালটা কি ডিকেইং হবে নাকি ইনক্রিজিং হবে সেটা ডিপেন্ড করবে এটা এর ভ্যালুর উপরে। এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, -1 থেকে 1 এর ভিতরে যদি হয়, তখন এটা কি হবে? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং। ইনক্রিজিং হবে। জাস্ট এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, অসিলেশন হবে না। আর যদি 1 থেকে বড় অথবা -1 থেকে যদি ছোট হয় ওটা হবে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং। ডিক্রিজিং। ঠিক আছে? দিস ইজ। তাহলে ইফ জেড লাইস অন দ্য রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস এর উপরে যদি হয় জেড টু দি পাওয়ার মাইনাস এন ওন্ট অসিলেট, কারণ কোনো অসিলেশন থাকবে না। এক্সপোনেনশিয়াল অসিলেশন কখন হবে? যখন ইমাজিনারি পার্ট থাকবে তখন।
তো ওই ক্ষেত্রে ইনক্রিজ এক্সপোনেনশিয়ালি ইফ জেড লাইস বিটুইন 0 to 1, অথবা আমরা বলতে পারি -1 to 1, আর ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি ইফ ইট লাইস আফটার 1, অর্থাৎ -1 থেকে যদি ছোট হয় অর 1 থেকে যদি বড় হয় তখন হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। আর আরেকটা স্পেশাল পয়েন্ট আছে যেটা হচ্ছে এই যে ইউনিট সার্কেলের উপরে আবার রিয়েল অ্যাক্সিসের উপরে, এটার জন্য জেড এর ভ্যালু কত হবে? 1 প্লাস 0 জে, মানে শুধু 1। তো এই ক্ষেত্রে 1 টু দি পাওয়ার -n, জেড টু দি পাওয়ার -n মানে হচ্ছে 1 টু দি পাওয়ার -n, অর্থাৎ কনস্ট্যান্ট। তো এই পয়েন্টটা আছে, এই পয়েন্ট মানে হচ্ছে কোনো অসিলেশনও নাই, এক্সপোনেনশিয়ালি ডিকেইং অথবা ইনক্রিজিং কোনো ফ্লাকচুয়েশনও নাই। বুঝতে পেরেছো? তাহলে আর্গান ডায়াগ্রামের মধ্যে এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট অথবা নেগেটিভ দিকেও একই এই পয়েন্ট, এই দুইটা পয়েন্ট হচ্ছে যেখানে অসিলেশনটা কি থাকবে, থাকবে না, কোনো ধরনের অসিলেশন থাকবে না। জেড টু দি পাওয়ার -n মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা সবসময় হচ্ছে 1। বুঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। তো এই আর্গান ডায়াগ্রাম দিয়ে আসলে এখানে যেহেতু জেড এর সব ভ্যালু এখানে জেড এর যে কোনো ভ্যালু হতে পারে, জেড টু দি পাওয়ার -n, সেক্ষেত্রে এখানে ওয়েল ডিফাইন্ড, মানে কোন জায়গায় কোন ধরনের অসিলেশন সেটা আমরা বলতে পারি। জাস্ট এই ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা এটা বুঝে ফেলতে পারি। আর এই ডায়াগ্রামটা আরো বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, কোন একটা সিস্টেম কোন কোন ফ্রিকোয়েন্সির জন্য স্টেবল সেটা আমরা এই ডায়াগ্রামে দেখাইতে পারি। কারণ জেড টু দি পাওয়ার -n কি মিন করে? কি মিন করে? অসিলেশন না, ফ্রিকোয়েন্সি। শুধুমাত্র যে অসিলেশন তা না, এক্সপোনেনশিয়ালি ডিকেইং, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, এই ধরনের অসিলেশন। তিন ধরনের বিষয়, একটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকেইং, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড। তাহলে সব ধরনের অসিলেশন, সব ধরনের ফ্রিকোয়েন্সি কিন্তু এই ডায়াগ্রামের মধ্যে আছে, জেড টু দি পাওয়ার -n যদি আমরা বলি। তো কোন একটা সিস্টেম কোন জায়গায় স্টেবল অথবা কোন সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন, সেটা আমরা এই ডায়াগ্রামের মধ্যে ইন্ডিকেট করতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এবার এটা বলো, এই যে xn এর সাথে জেড টু দি পাওয়ার -n মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে জেড টু দি পাওয়ার -n কে তো আমরা চিনলাম, এখন এটা কি বোঝায়? দুইটা সিগন্যাল যদি এভাবে মাল্টিপ্লাই করা হয়, ধরো xn এর সাথে yn তুমি মাল্টিপ্লাই করলা, মাল্টিপ্লাই করে এটা সামেশন করলা ইনফিনিট থেকে ইনফিনিট পর্যন্ত, এটা কি মিন করে বলো তো? এনার্জি। এনার্জি মিন করে? এনার্জি তো হচ্ছে যে কোনো সিগন্যালের অ্যামপ্লিটিউড স্কয়ারের সামেশন। একটা সিগন্যাল, আমি দুইটা সিগন্যাল এখানে মাল্টিপ্লাই করছি, এটা এনার্জি কেন হবে? স্যার কনভলিউশন স্যার। কনভলিউশন? কনভলিউশন কি এভাবে করি নাকি আমরা? কনভলিউশন করতে গেলে সিগন্যালকে ফোল্ড করতে হয়, তারপরে ওইটাকে আবার মুভ করতে হয়, শিফট করতে হয় না? ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে আরেকটু ক্লাস শেষে এটা হচ্ছে সিমিলারিটি। xn আর yn দুজন কতটুকু সিমিলার, এটা আমি তোমাদেরকে কোরিলেশনে পড়াইছি। xn yn একটু পরে দিব বললাম, খালা দিদি হবে আপু, খালা দিদি, আপু খালা দিদি হবে, খালা আব্বু দিব তো, একটু ওয়েট করে তুমি। xn yn এটার মাল্টিপ্লিকেশন করে সামেশন মানে হচ্ছে এটা সিমিলারিটি মিন করে। এটা কোরিলেশনে আমি দেখাইছি না, মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কোরিলেশনের মধ্যে আমরা আসলে দুইটা সিগন্যাল কতটুকু সিমিলার সেটা মেজার করি, তবে কোরিলেশনে আবার সিগন্যালটাকে শিফটও করা হয়। আমরা সিগন্যালটা বর্তমান অবস্থায় কতটুকু আছে, অর্থাৎ কোনো ধরনের শিফটিং না করে আমরা দুইটা সিগন্যাল কতটুকু সিমিলার সেটা মেজারমেন্ট হচ্ছে এটা। আর যদি শিফট করতে চাই তখন n-l এরকম লিখে দিই, ওইটাকে হয়তো শিফট করে xn এর সাথে আমরা কোরিলেশন বের করি। তো এটা মূলত কোরিলেশনের মতোই, আমরা যে বিভিন্ন অসিলেশনের সাথে xnটাকে কি করছি এখানে মাল্টিপ্লাই করে আসলে ওই অসিলেটিং কম্পোনেন্টের সাথে xn এর কতটুকু সিমিলারিটি আছে সেটা মেজার করছি।
আমি যদি বলি জেড টু দি পাওয়ার মাইনাস এন এটার সাথে এক্স এন সিমিলার, এটা কি দ্বারা? এটার অর্থ বোঝায় হচ্ছে আসলে এই যে জেড টু দি পাওয়ার মাইনাস এন এর মধ্যে যে অসিলেশন আছে এক্স এন এর মধ্যেও সেই অসিলেশনটা আছে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তো এটা মানে হচ্ছে আসলে আমরা সিগন্যালের অথবা কোনো সিস্টেমের ওই সিস্টেমের সাথে কোনো সিগন্যালের সাথে বিভিন্ন অসিলেটিং কম্পোনেন্টের কতটুকু সিমিলারিটি সেটা বের করছি। তো এই জন্য আমরা জেড ট্রান্সফর্মের যে সিগনিফিকেন্স সেটা বলতে পারি জেড ট্রান্সফর্ম ইজ দ্য মেজার অফ সিমিলারিটিস অফ ডিসক্রিট টাইম সিকোয়েন্স এক্সএন উইথ অল ফ্রিকোয়েন্সি অসিলেশন অ্যাসোসিয়েটেড উইথ জেড টু দি পাওয়ার মাইনাস এন। জেড টু দি পাওয়ার মাইনাস এন যেহেতু ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বুঝাই, সেজন্য এগুলোর সাথে এক্সএন কতটুকু সিমিলার সেটা আমরা বের করছি। Z transform identifies the presence of exponential increasing or decreasing oscillation in the xn. Z transform তাহলে ইনডিরেক্টলি এটা ইন্ডিকেট করে যে xn এর মধ্যে কোন ধরনের অসিলেশন আছে অথবা কোন ধরনের ফ্রিকোয়েন্সি xn এর মধ্যে আছে। ঠিক আছে? জি স্যার। এখন যে ট্রান্সফর্ম অফ ইম্পালস রেসপন্স, কোন একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কোন একটা সিস্টেম ডিজাইন করা মানে হচ্ছে তার ইম্পালস রেসপন্স বের করা। এটা আমি কনভলিউশন অপারেশনের সময় বলেছি, কারণ কোন সিস্টেমে যদি তুমি ইম্পালস রেসপন্স জানো, যে কোনো ইনপুটের জন্য আউটপুট কি হবে সেটা আমরা বের করতে পারি কনভলিউশন সামের মাধ্যমে, ঠিক না? কোন একটা সিস্টেম যদি ডিজাইন করতে বলা হয় আসলে তার এই চেনটাই আমরা বের করি, ইম্পালস রেসপন্সটাই আমরা বের করি। তো এই যে ইম্পালস রেসপন্স তাহলে সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। তো কোনো একটা সিস্টেমের যদি আমরা জেড ট্রান্সফর্ম বের করি, কোনো একটা সিস্টেমের ইম্পালস রেসপন্সের যদি আমরা জেড ট্রান্সফর্ম বের করি, সেখান থেকে আমরা দুই ধরনের ইনফরমেশন পাবো। একটা হচ্ছে ওই সিস্টেমটা কোন কোন ফ্রিকোয়েন্সিতে স্টেবল, কোন ধরনের অসিলেশনের জন্য, ইনক্রিজিং অথবা ডিক্রিজিং অসিলেশনের জন্য এই সিস্টেমটা স্টেবল হবে অথবা আনস্টেবল হবে, সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স, এই সিস্টেমটা কোন কোন ফ্রিকোয়েন্সিতে রেসপন্স করবে সেটাও আমরা বুঝতে পারি। তাহলে আমি আবার বলছি দুইটা বিষয়, একটা হচ্ছে কোন সিস্টেম স্টেবল নাকি আনস্টেবল সেটা আমরা বুঝতে পারবো ওই সিস্টেমের ইম্পালস রেসপন্সের যদি আমরা জেড ট্রান্সফর্ম বের করি সেটা থেকে। আবার কোন সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটাও বুঝতে পারবো যদি আমরা ইম্পালস রেসপন্সের জেড ট্রান্সফর্ম বের করি। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। চকলেট দিবে আব্বু আপু তোমরা একটু ওয়েট করো। চকলেট এখন আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. সংক্ষেপে আমরা বলি আরওসি, রক আরওসি, রিজিয়ন অফ কনভার্জেন্স। রিজিয়ন অফ কনভার্জেন্সটা আমরা কেন বলবো অথবা এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এখানে জেড ট্রান্সফর্মের যে ইকুয়েশনটা সেটা এখানে আবার লেখা হয়েছে এক জেড এর সাথে এক্স জেড টু দি পাওয়ার মাইনাস এন মাল্টিপ্লাই করে আবার সবগুলোকে সামেশন করা হচ্ছে। তো এটাকে আমরা একটা পাওয়ার সিরিজ বলতে পারি, কারণ জেড টু দি পাওয়ার মাইনাস এন এখানে এন এর ভ্যালু যত বাড়বে এটা কি লিখে যাবে, জেড টু দি পাওয়ার 0 প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস এন প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 3, এভাবে ইনফাইনাইট পর্যন্ত। এই ধরনের সিরিজগুলোকে আমরা কি বলি? পাওয়ার সিরিজ। এখন যে এই যে ইনফাইনাইট পর্যন্ত এক্স এন এর সাথে জেড টু দি পাওয়ার মাইনাস এন মাল্টিপ্লাই করে যে সামেশন করছি, এই টার্মটা কি সবসময় ফাইনাইট আসবে? এই যে এক্স জেড এর যে ভ্যালুটা
সবসময় কি এটা ফাইনাইট হবে কিনা? না স্যার। না স্যার। এটা ইনফাইনাইটও হইতে পারে, ফাইনাইটও হইতে পারে, সেটা ডিপেন্ড করবে এখানে জেড এর ভ্যালুর উপরে। ঠিক আছে, এক্সএন এর ভ্যালুর উপরও ডিপেন্ড করবে, তবে জেড এর ভ্যালুর উপরও ডিপেন্ড করবে। এক্সএন কে যদি আমরা ফিক্স ধরি সেটা ডিপেন্ড করবে কার উপরে? জেড এর ভ্যালুর উপরে। তো জেড এর যেই সকল ভ্যালুর জন্য, জেড এর যেই সেট অফ ভ্যালুর জন্য, যেই সেট অফ ভ্যালুস বলতেছে এখানে স্পেসিফিক ওয়ান ভ্যালু না, সেট অফ ভ্যালুস এর জন্য এক্স জেডটা ফাইনাইট আসবে, ফাইনাইট ভ্যালু আসবে, সেই সেট অফ ভ্যালুকে বলা হয় রিজিয়ন অফ কনভারজেন্স। রিজিয়ন অফ কনভারজেন্স বলা হয় এখানে কনভার্স করা, ডাইভার্স করা, এই শব্দটার সাথে তোমরা হয়তো পরিচিত। একটা সিরিজ কনভার্স করা মানে কি? ওইটার ভ্যালুটা ফাইনাইট আসা। আর একটা সিরিজ ডাইভার্স করা মানে কি? এটার ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এটা ডাইভার্স করতেছে মানে হচ্ছে এটার ভ্যালু ইনফাইনাইট আসবে। তো কোন কোন জেড এর ভ্যালুর জন্য, কোন সেট অফ জেড এর জন্য এক্স জেডটা ফাইনাইট আসবে, সেটাকেই বলছি আমরা রিজিয়ন অফ কনভারজেন্স। আর সেটা আমরা ইন্ডিকেট করে দিতে পারি আরগান ডায়াগ্রামে। হ্যাঁ, আরগান ডায়াগ্রামে যেহেতু সব জেড এর ভ্যালু এখানে আছে, এখন জেড এর সব ভ্যালুর জন্য যে এক্স জেড ফাইনাইট আসবে এমন কোনো গ্যারান্টি নাই। দেখা যাবে হয়তো জেড এর স্পেসিফিক কিছু ভ্যালুর জন্য, হয়তো আমি বলি ধরো জেড এর ইউনিট সার্কেলের ভিতরে যে ভ্যালুগুলো আছে জেড এর, সেই ভ্যালুগুলোর জন্য এক্স জেডটা ফাইনাইট আসবে। ওইটা ডিপেন্ড করবে আবার ফাংশন এক্সএন এর উপরে। সব এক্সএন এর জন্য যে ইউনিট সার্কেলের ভিতরের ভ্যালুর জন্য এক্স জেড ফাইনাইট আসবে এমন কথা নাই। কিছু কিছু ক্ষেত্রে ইউনিট সার্কেলের বাইরের ভ্যালুর জন্য, অথবা স্পেসিফিক হয়তো আরো একটা বড় সার্কেল আছে, এই সার্কেলের বাইরের কোনো ভ্যালুর জন্য এক্স জেডটা ফাইনাইট আসতে পারে। তাহলে যেই সেট অফ ভ্যালুর জন্য এক্স জেডটা ফাইনাইট আসবে সেটাকেই বলা হবে রিজিয়ন অফ কনভারজেন্স। বুঝা গেছে? Yes, sir. আর রিজিয়ন অফ কনভারজেন্সটা গুরুত্বপূর্ণ। আমরা যখন এক্স জেড বের করব, অর্থাৎ কোনো একটা সিগন্যালের জন্য যে ট্রান্সফর্ম বের করব, সেক্ষেত্রে অবশ্যই রিজিয়ন অফ কনভারজেন্সটা বলে দিতে হবে। রিজিয়ন অফ কনভারজেন্স বলে না দিলে এটা ইনকমপ্লিট থাকে। আসলে জেড এর কোন ভ্যালুর জন্য এক্স জেডটা এই ধরনের ভ্যালু আসবে সেটা অবশ্যই বলে দিতে হবে, কারণ জেড কি রিপ্রেজেন্ট করে? জেড এর সাথে হচ্ছে জেড টু দি পাওয়ার -n অসিলেশন রিপ্রেজেন্ট করে। তাহলে কোন অসিলেশনের জন্য এই সিস্টেমটা স্টেবল, কোন অসিলেশনের জন্য এই সিস্টেম আনস্টেবল, সেটা রিজিয়ন অফ কনভারজেন্স যদি দেওয়া না থাকে সেটা আমরা বুঝতে পারবো না। অবশ্যই রিজিয়ন অফ কনভারজেন্সটা দিতে হবে। আরো দুটি ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে পোল জিরোস। এটাও জেড ট্রান্সফর্মের সাথে সম্পর্কিত। জেড ট্রান্সফর্মের যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনটাকে আরেকটু ইজিলি বোঝার জন্য, অথবা সেই এক্সপ্রেশন থেকে সিগন্যাল অথবা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক আরেকটু ইজিলি বোঝার জন্য এই দুইটা টার্ম ব্যবহার করা হয়, পোল এন্ড জিরোস। এক্স জেড যে এক্সপ্রেশনটা আমরা পাই বিভিন্ন সিগন্যালের জন্য, এটাকে আমরা অনেক সময় রেশনাল ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। ধরো পি জেড ডিভাইড বাই কিউ জেড, এই ধরনের ভগ্নাংশ হিসাবে, রেশনাল ফাংশন হিসেবে এটাকে এক্সপ্রেস করতে পারি। যদি এভাবে এক্সপ্রেস করা যায়, সেই ক্ষেত্রে কিউ জেড হচ্ছে একটা পলিনোমিয়াল, পি জেড আরেকটা পলিনোমিয়াল। তো পি জেড নিউমেরেটর পলিনোমিয়াল, আর কিউ জেড হচ্ছে ডিনোমিনেটর পলিনোমিয়াল। নিউমেরেটর পলিনোমিয়াল যেটা আছে সেটার যে রুট, এগুলাকে বলা হয় জিরোস। আর ডিনোমিনেটর পলিনোমিয়ালের মধ্যে যে রুটগুলো আছে সেগুলাকে বলা হয় পোলস। বুঝতে পেরেছো? তো এক্স জেড কে যদি রেশনাল ফাংশন হিসেবে আমরা এক্সপ্রেস করতে পারি, দ্য রুট অফ নিউমেরেটর পলিনোমিয়াল ইজ রেফার্ড টু এজ জিরোস, আর রুট অফ ডিনোমিনেটর পলিনোমিয়াল আর রেফার্ড এজ পোলস। ঠিক আছে? তো এই পোল জিরো প্লটটা আমরা দেখবো। এখানে শুধুমাত্র আমরা ডেফিনেশনটা দেখলাম, কোনো একটা জেড ট্রান্সফর্মের এক্সপ্রেশন থেকে কিভাবে পোল জিরো প্লট ড্র করা যায় সেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা শুধু ডেফিনেশনটা জেনে রাখি। আর আরেকটা বিষয় হচ্ছে, রিজিয়ন অফ কনভারজেন্সের মধ্যে কোনো ধরনের পোল থাকে না। আমরা যেটাকে রিজিয়ন অফ কনভারজেন্স বলবো, এখানে অবশ্যই কোনো পোল থাকবে না। কারণ পোল থাকা মানে হচ্ছে এই যে নিচের ডিনোমিনেটর যেটা, এটা জিরো হয়ে যাওয়া। এটার যে রুট, সেই রুটগুলো যদি এই এক্সপ্রেশনে বসানো হয়, এটা জিরো হয়ে যাবে না? হবে কি না? কোনো একটা পলিনোমিয়ালের মধ্যে তার রুটটা যদি বসানো হয়, পলিনোমিয়ালের ভ্যালু কত হবে? ধরো পি এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল, এখন এক্স এর ভ্যালু যদি কোনো একটা রুট বসাও, এটা জিরো হয়ে যাবে না? জি স্যার, 0 হবে। তো জিরো হয়ে গেলে এটা সামথিং ডিভাইড বাই জিরো এভাবে চলে আসবে, মানে হচ্ছে এটা আসলে আনস্টেবল, অর্থাৎ
আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই জন্য রিজন অফ কনভার্জেন্সের মধ্যে কোনো পোল থাকবে না। ফার্দারমোর রিজন অফ কনভার্জেন্স ইজ বাউন্ডেড বাই পোল। তাহলে পোল যেহেতু ওখানে না রিজন অফ কনভার্জেন্সে থাকতে পারবে না, তাহলে পোল দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা সেটাই হবে আসলে রিজন অফ কনভার্জেন্স। তো এটা নিয়ে আমরা পরে আরো ভালোভাবে জানবো পোল জিরো সম্পর্কে। আপাতত যতটুকু বললাম অতটুকু বোঝা গেছে কিনা? জি স্যার। এখন আমরা কিছু সিগন্যালের জন্য যে ট্রান্সফর্ম বের করে দেখব। এখানে কিছু ফাইনাইট ডিউরেশন সিগন্যাল আমরা অনেকভাবে ডিভাইড করতে পারি। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে ফাইনাইট ডিউরেশন, ইনফাইনাইট ডিউরেশন, অথবা ফাইনাইট সাপোর্ট। ফাইনাইট ডিউরেশনকে অনেক সময় ফাইনাইট সাপোর্টও বলা হয়। ফাইনাইট সাপোর্ট সিগন্যাল আর একটা হচ্ছে ইনফাইনাইট সাপোর্ট সিগন্যাল। তো এখানে ফাইনাইট ডিউরেশন সিগন্যালের জন্য কিছু ফাইনাইট ডিউরেশন সিগন্যাল এখানে দেওয়া আছে। এই সিগন্যালগুলোর জন্য আমরা জেড ট্রান্সফর্ম বের করে দেখব। পরবর্তীতে আবার আমরা ইনফাইনাইট ডিউরেশন সিগন্যালের জন্য জেড ট্রান্সফর্ম বের করব। তো এখানে দেখো x1n এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, তার জিরো পজিশন সেটাও এখানে ইন্ডিকেট করা আছে। এই সিগন্যালটা শুরু হচ্ছে জিরো থেকে, জিরো স্যাম্পল পজিশন থেকে 1 2 3 4 5 স্যাম্পল পজিশন পর্যন্ত। তো এটার ক্ষেত্রে যদি আমরা জেড ট্রান্সফর্ম বের করতে যাই, আমরা লিখবো x z ইকুয়াল সামেশন অফ মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট xn z টু দি পাওয়ার মাইনাস n। এখন এখানে কি ডিউরেশন মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এই সিগন্যালের ডিউরেশন? না স্যার, এটা 0 থেকে 5। 0 থেকে 5। তাহলে আমরা এইভাবে লিখবো xn z টু দি পাওয়ার মাইনাস। তো এটাকে যদি আমরা লিখি সামেশন এর পরিবর্তে যদি আমরা এটাকে সামেশন সাইন ইউজ না করে যদি সরাসরি সামেশন হিসেবে আমরা লিখি, আমরা কি লিখবো? x0 z টু দি পাওয়ার 0 প্লাস x1 z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস x2 z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস x3 z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস x4 z টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস x5 z টু দি পাওয়ার মাইনাস 5। এভাবে লিখতে পারি কিনা? এখন এখানে x0 এর ভ্যালু কত বলো তো? 1 1। তাহলে প্রথম হবে 1, কারণ z টু দি পাওয়ার 0 হচ্ছে 1, x0 হচ্ছে 1, তাহলে এটা 1 হলো। প্লাস x1 এর ভ্যালু কত? 2 z ইনভার্স 1 2 z ইনভার্স 1। তারপর এটা কত হবে? x2 5 5 z তারপর ইনভার্স 7 7 z ইনভার্স 3, তারপরে 0 তারপর 1 1 তাহলে z টু দি পাওয়ার মাইনাস 5 এরকম পাওয়া যাচ্ছে। তো এটাই এখানে লেখা আছে, দেখো এখানে সলিউশনটা দেওয়া আছে 1 প্লাস z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 5 z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 7 z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস z টু দি পাওয়ার মাইনাস 5 এভাবে আছে। এখন এটা রিজিয়ন অফ কনভার্জেন্স কি হবে সেটা অবশ্যই বলে দিতে হবে যে ট্রান্সফর্ম বের করার সাথে সাথে। রিজিয়ন অফ কনভার্জেন্স হচ্ছে জেড এর যেই সকল ভ্যালুর জন্য এক্স জেড ফাইনাইট আসবে সেটাই হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। তো এটার ক্ষেত্রে জেড এর এমন কোনো ভ্যালু আছে যার কারণে x1 জেডটা ইনফাইনাইট আসতে পারে? z ইজ ইকুয়াল টু 0 হলে। হ্যাঁ, জেড ইকুয়ালস 0 হলে, কারণ জেড টু দি পাওয়ার মাইনাস n অথবা জেড টু দি পাওয়ার মাইনাস 2 এগুলো যেভাবে আমরা লিখি 1/z 1/z স্কয়ার, এইসব ক্ষেত্রে জেড এর ভ্যালু যদি 0 হয়ে যায় এগুলা আনডিফাইন্ড হয়ে যাবে। এজন্য এটার ক্ষেত্রে আমরা রিজিয়ন অফ কনভার্জেন্স বলবো এন্টায়ার জেড প্লেন। জেড প্লেনের যে কোনো ভ্যালুর জন্য আমরা এটার জন্য ফাইনাইট পাবো এক্সেপ্ট জেড ইকুয়াল 0। জেড ইকুয়াল 0 ছাড়া অন্য যে কোনো ভ্যালুর জন্য এটা আসলে ফাইনাইট আসবে। ঠিক আছে? তো এটার অর্থ হচ্ছে এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালের সাথে আসলে সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সিমিলারিটি আছে এক্সেপ্ট জেড ইকুয়াল 0। জেড ইকুয়ালস জেড টু দি পাওয়ার জেড যদি 0 বসানো হয় ওটা তো 0ই হয়ে যাচ্ছে। তো ওইটা ছাড়া অন্য যে কোনো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সাথে এটার সিমিলারিটি আছে। আবার x2n এই ধরনের একটা সিগন্যাল আছে। এই সিগন্যালটা 0 থেকে শুরু হচ্ছে না, এটা -2 স্যাম্পল পজিশন থেকে শুরু হচ্ছে। তো ওই ক্ষেত্রে এখানে আমরা কি লিখবো যে -2 থেকে 1 2 3 পর্যন্ত। -2 থেকে 3 পর্যন্ত। একইভাবে তুমি যদি বের করো তখন দেখবা যে জেড স্কয়ার হচ্ছে। জেড স্কয়ার কেন হয়? -2, তখন +2 হয়ে যাবে।
2z 5 7z টু দি পাওয়ার -1 z টু দি পাওয়ার -3 এই এভাবে ক্যালকুলেশন করলে তুমি এক্সপ্রেশনটা পাবা। এটার জন্য রিজন অফ কনভারজেন্স আমরা কি বলবো, আমরা এখানে দেখবো z এর কোন ভ্যালুর জন্য এটা আসলে ইনফাইনাইট। তো আমরা z এর দুইটা ভ্যালু পাবো, যেহেতু এখানে z স্কয়ারও আছে, z ইকুয়াল যদি ইনফাইনাইট হয়, z নিজে যদি ইনফাইনাইট হয় তখন xz ইনফাইনাইট হবে, আবার z যদি 0 হয়, যেহেতু 1/z কিউব এরকম আছে, সেই ক্ষেত্রে z এর ভ্যালু যদি 0 হয় এটা আনডিফাইন্ড হবে। তাহলে দুইটা বিষয় ছাড়া, z ইকুয়াল 0 আর z ইকুয়াল ইনফাইনাইট, এই দুইটা কন্ডিশন ছাড়া অন্য যে কোনো কন্ডিশনে xz টা ফাইনাইট আসবে। এই জন্য রিজন অফ কনভারজেন্স আমরা বলবো এন্টায়ার z প্লেন এক্সেপ্ট z ইকুয়াল 0, z ইকুয়াল ইনফাইনাইট। আর এই সিগন্যালগুলোকে অবশ্যই আমরা আরেকভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে কজাল সিগন্যাল, অ্যান্টি কজাল সিগন্যাল। এগুলো তোমরা জানো, কোন একটা সিগন্যাল যদি 0 পজিশন থেকে শুরু হয়, 0 পজিশন থেকে ইনফাইনাইট পর্যন্ত যদি এই ডিউরেশনের মধ্যে তার অ্যামপ্লিটিউড থাকে, এটাকে বলা হয় কজাল। আর কোন একটা সিগন্যাল যদি মাইনাস স্যাম্পল পজিশন থেকে শুরু হয়, সেটাকে কি বলা হয়, অ্যান্টি কজাল অথবা নন কজাল। তো কোন একটা সিগন্যাল যদি কজাল সিগন্যাল হয়, কজাল ফাইনাইট ডিউরেশন, যেমন প্রথমটা কজাল ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে রিজন অফ কনভারজেন্স হবে এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল 0। এটা সব ধরনের কজাল ফাইনাইট ডিউরেশনের ক্ষেত্রে প্রযোজ্য এই কথাটা। আবার কোন একটা সিগন্যাল যদি নন কজাল হয়, নন কজালের জন্য এই কথাটা প্রযোজ্য, এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল 0, জেড ইকুয়ালস ইনফাইনাইট, যদি নন কজাল সিগন্যাল হয়। আবার পরবর্তীটা দেখো, এটা কজাল সিগন্যাল, এটা কজাল। তো এটার জন্য আমরা যে ট্রান্সফর্মের যে এক্সপ্রেশন বের করব, সেটা তো এখানে যে ভ্যালু আছে ওই অনুযায়ী বের করতে হবে। তবে রিজিয়ন অফ কনভারজেন্স যখন আমরা বের করব, আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি, এটা যেহেতু একটা কজাল ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, এটার রিজিয়ন অফ কনভারজেন্স হবে এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়ালস 0। ঠিক আছে? এরপরে জি স্যার, দেওয়া আছে, এটা হচ্ছে অ্যান্টি কজাল। তো এটার ক্ষেত্রে জেড ইকুয়াল নন কজাল। ফাইনাইট ছাড়া, হ্যাঁ, সবগুলাই রিজন অফ কনভারজেন্স হবে। তারপর এখানে দেওয়া আছে ডেল্টা ফাংশন অর্থাৎ ইউনিট ইম্পালস। এটা শুধুমাত্র 0 পজিশনে এটার ভ্যালু হয় 1, আর বাকি যে কোনো পজিশনে এটার ভ্যালু হয় 0। তো এটার জন্য জেড ট্রান্সফর্ম করলে কি হবে, খুবই সহজ। এটার জন্য জেড ট্রান্সফর্ম করলে এক্স জেড হবে শুধুমাত্র একটাই ভ্যালু, x0, 0 পজিশনে, 0 পজিশনে থাকবে। এটা কত হবে, 1 হবে, 1। এটা 1 হবে। আর অন্য যে কোনো পজিশনে তো 0, তাহলে ওগুলোর জন্য কিছু আসবে না। এই যে এটাই একমাত্র সিগন্যাল যেটা যে জেড ট্রান্সফর্ম করলে যে এক্সপ্রেশনটা পাবো, সেখানে জেড বলে কিছু নাই, অর্থাৎ এটার জেড ট্রান্সফর্ম জেড এর উপর ডিপেন্ড করে না। এটার অর্থ কি দাঁড়ায়, জেড এর এমন কোনো ভ্যালু নাই যার কারণে এক্স জেড ইনফাইনাইট হতে পারে। জেড এর সব ভ্যালুর জন্য এটা কি হবে, কনস্ট্যান্ট হবে। অর্থাৎ সবগুলা জেড এর সাথে, অথবা সবগুলা জেড টু দি পাওয়ার -n যদি আমরা বলি অসিলেশন, সব ধরনের ইনক্রিজিং অসিলেশন অথবা ডিক্রিজিং অসিলেশন যাই হবে হোক, সেটার সাথে ডেল্টা ফাংশনের সিমিলারিটি আছে। রিভার্সলি আমরা বলতে পারি ডেল্টা ফাংশনের মধ্যে আসলে সব ধরনের ফ্রিকোয়েন্সি অসিলেশন আছে, সব ধরনের ফ্রিকোয়েন্সি আছে, বলতে পারি কিনা? কারণ জি স্যার। এটা মিন করে, সিমিলারিটি মিন করে। তো এখন সব ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, জেড এর সব ভ্যালুর সাথে কিন্তু এটা সিমিলার বলা যাবে না, কিন্তু এটার ক্ষেত্রে, অথবা সবগুলো ভ্যালুর জন্য স্টেবলও বলা যাবে না, কিন্তু এটার ক্ষেত্রে আমরা বলতে পারি জেড এর ভ্যালু যাই হবে হোক কোনো বিষয় না, সবসময় এটা জেড ট্রান্সফর্ম কত আসে, 1 আসবে। তার মানে হচ্ছে জেড প্লেনে জেড টু দি পাওয়ার -n যত ধরনের অসিলেশন আছে, সবগুলোর সাথে ডেল্টা এন সিমিলার, অথবা ডেল্টা এন এর সব ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, সব ধরনের ফ্রিকোয়েন্সি অসিলেশন আছে। আর এটার জন্য রিজিয়ন অফ কনভারজেন্স এন্টায়ার জেড প্লেন। ঠিক আছে? আর ডেল্টা ফাংশনকে যদি তুমি রাইট শিফট করো অথবা লেফট শিফট করো, সেই ক্ষেত্রে অবশ্যই এন্টায়ার জেড প্লেন এটা রিজিয়ন অফ কনভারজেন্স হবে না। তুমি যদি এটাকে রাইট শিফট করো, এটা হবে জেড টু দি পাওয়ার -k, কারণ এটা কে পজিশনে হচ্ছে 1, তাহলে এটার জেড ট্রান্সফর্ম হবে জেড টু দি পাওয়ার -k। আর এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল 0, যেহেতু জেড টু দি পাওয়ার মাইনাস হিসেবে আছে, -k হিসেবে আছে, তাহলে জেড এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে সামথিং ডিভাইড বাই 0 এরকম হয়। তখন আমরা বলতে পারি যে রিজন অফ কনভারজেন্স হচ্ছে এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল 0। আর এটাকে যদি লেফটে শিফট করা হয়, তখন আমরা বলবো এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়ালস ইনফাইনাইট। বুঝা গেছে?
বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝা গেছে স্যার। তো আজকে এই পর্যন্ত থাকুক। আমি এখানে জেড ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করলাম, জেড ট্রান্সফর্মের যে ইকুয়েশন, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। জেড টু দি পাওয়ার মাইনাস এন বলতে কি বোঝায় সেটা আমরা দেখলাম। তারপরে জেড ট্রান্সফর্ম বলতে কি বোঝায় এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা বুঝলাম। রিজিয়ন অফ কনভার্জেন্স সম্পর্কে আমরা জানলাম, পোল জিরো প্লট আমরা জানলাম। এবং ফাইনালি কিছু ফাইনাইট ডিউরেশন সিগন্যালের জন্য আমরা জেড ট্রান্সফর্ম বের করে দেখলাম, তার রিজিয়ন অফ কনভার্জেন্স বের করে দেখলাম। তো তোমরা এগুলো একটু রিভিউ করো এখন। আমার ক্লাস তো 12টা পর্যন্ত, তো তোমরা যে সময়টা আছে এটা রিভিউ করো, কারণ অনেকগুলো বিষয় আমি একসাথে পড়াইতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে তোমরা আবার পরবর্তী টপিকগুলো ভালোভাবে বুঝতে পারবে না। তো পরবর্তী টপিকগুলো বুঝতে গেলে অবশ্যই আগেরগুলো ভালো করে বোঝা দরকার। আর সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আসবে, সেগুলা আমরা মুখস্থ করার চেষ্টা করব না, কারণ সবগুলো ইকুয়েশন কিন্তু বোঝা যায়, এগুলাকে ফিল করা যায়। তুমি যদি এটাকে ফিল করতে পারো, মানে এই ইকুয়েশনের সিগনিফিকেন্সটা যদি বুঝতে পারো, সেক্ষেত্রে এগুলো মুখস্থ করার আসলে কোনো দরকার নেই, এটা তোমার অনেক দিন মনে থাকবে। আর মুখস্থ করলে তো, না বুঝে মুখস্থ করলে তো এটা এই সেমিস্টার পর্যন্ত, এরপর আর কোনো মতে পরীক্ষা পর্যন্ত, পরীক্ষার মধ্যে বমি করে দিতে পারলেই তুমি ভুলে যাবে, শেষ। তো এগুলো বোঝার চেষ্টা করবা, সিগনিফিকেন্ট গুলো বোঝার চেষ্টা করবা। আর পরীক্ষার মধ্যে আমি অবশ্যই ওভাবেই তোমাদেরকে প্রশ্ন করবো যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো, সেটা রিফ্লেকশন যাতে থাকে আর কি, সিগনিফিকেন্ট গুলো তোমরা কতটুকু বুঝতে পেরেছো। স্যার রোল তোমাদের কলের কোনো সময় প্রশ্ন স্যার আছে আমি এই ছিলাম না। পর্যন্ত? বলো। স্যার রোল কলের সময় স্যার আমি ছিলাম না স্যার। রোল কলের কথাটা এখন বলবে না তুমি। এই এই টপিক রিলেটেড কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের, সেটা আগে বলো। এই টপিক রিলেটেড আজকে যা পড়ালাম এগুলোর উপরে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্রশ্ন নাই, বুঝে গেছে। বুঝে গেছে। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।